আজ ধর্মপ্রসঙ্গ করতে গিয়ে কয়েকটা কথা মনে পড়ে গেল। আমার এই রকমই হয় বেশিরভাগ সময়, যে একটা কথা একটা প্রসঙ্গ নিয়ে শুরু করবো ভাবি, তারপরে নানা রকম চিন্তা মাথার মধ্যে এসে পড়ে এবং সেগুলো বলতে শুরু করি। তবে আমার ওই ছোটো থেকেই স্বভাব হচ্ছে কি, এইটা আমার সংস্কার ভগবান দিয়েছে, সেটা হচ্ছে আমি যেটা ঠিক মনে করি, ভালো মনে করি, বা লোকের কিছু উপকার হতে পারে সেটা মনে করি, সেইটাই কিন্তু বলে ফেলি। এই জন্য আমাকে অনেকে আবার দুর্মুখ বলে, হতে পারে দুর্মুখ, কিন্তু আমি এই দুর্মুখ হয়েও কিন্তু নিজের মনের মধ্যে আনন্দ থাক সবচেয়ে বড় কথা। আমাকে দুর্মুখ বলুক লোকে, কিন্তু আমি নিজে এইসব কথা বলে বা এই ধরনের কথা বলে বা আচরণ করে আমি কিন্তু আনন্দ পাই। আনন্দ পাই এই কারণে যে আনন্দের একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ঘটনাগুলো নিয়ে আমাকে লোকে দুর্মুখ বলে সেগুলো কিন্তু ধর্মজগতে পারমিটেড। ধর্মজগতে দেখেছি ওইগুলো, এই যে আচরণগুলো আমি করে ফেলি বা বলে ফেলি, এটার জন্যে কিন্তু আমাকে ধর্মজগতে কিন্তু দুর্মুখ বলবে না। আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, যে ঠাকুর দক্ষিণেশ্বরে যখন পূজারি, সে সময় গিয়ে একবার চার্চে ঢুকে কিছু প্রার্থনা শুনে এসছেন। শুনে এসেই ঠাকুর বলছেন যারা গেছিলেন সঙ্গে, তুমি জানো আর দক্ষিণেশ্বরে গিয়ে এসব কাউকে বলো না, বুঝলে, তাহলে কিন্তু আমাকে দক্ষিণেশ্বরে আর ঢুকতেই দেবে না, আমি চার্চে ঢুকেছি শুনে। তো ঠিক আছে, যারা সঙ্গে গেছিলেন তারা কেউ কিছু বলেনি। এবারে খাজানজি সঙ্গে ঠাকুরের দেখা দক্ষিণেশ্বরের উঠোনেতে দেখা, খাজানজিকেই বলছে, দেখো খাজানজি, আমি আজকে কিন্তু চার্চে গেছিলাম, বুঝলে, চার্চে গিয়ে ওদের একটু প্রার্থনা শুনে এসেছি, তো এতে কি আমার কোনো অপরাধ হবে? দেখুন কাণ্ডটা, নিজেই বারণ করলেন, কাউকে বলতে বারণ করলেন, আর নিজেই বলছি এটা কি আমার অপরাধ হবে? তো খাজানজি বলে, না না, আপনার আবার অপরাধ কী, আপনার কোনো অপরাধ হইতে হবে না, ও যা করেছেন সব ঠিক করেছে। তো খাজানজি ঠাকুর সঙ্গ করে করে ঠাকুরকে খানিকটা চিনে ফেলেছিলেন আর কি। তো সেই জন্যে হ্যাঁ, আর একটা কথা কি জানেন, যে ঈশ্বর সম্বন্ধে যে কোনো কথা, ঠাট্টা, ইয়ার্কি, একটু আপাত খারাপ কথা, এগুলো কিন্তু ঈশ্বর সম্বন্ধীয় যদি হয় তাহলে কিন্তু এগুলো ভালো লাগে। যেমন কাঠিয়াওয়ার জীবনী যখন পড়ি, হ্যাঁ, বা অন্য অন্য মহাপুরুষ জীবনী যখন পড়ি, বিশেষ করে কাঠিয়াওয়ার কথাটা মনে হয় বিশেষ করে। কারণ কাঠিয়াওয়া খুব গালাগালি করতেন, মানে কারণ অকারণে গালাগালি করতেন, কিন্তু কাঠিয়াওয়ার জীবনী থেকে তো ওই গালাগালিগুলো বাদ দিয়ে দেওয়া হয়নি। কেন? কাঠিয়াওয়ার যদি কিছু মনে হতো যে জেনারেল লোক কাঠিয়াওয়ারি গালাগালিগুলো পছন্দ করবে না, বা ধর্মজগতের লোক এই কাঠিয়াওয়ারি গালাগালিগুলো পছন্দ করবে না, তাহলে ওগুলো কিন্তু বাদ দিয়ে দেওয়া হতো, কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়নি। ওই কাঠিয়াওয়ার গালাগালিগুলোই কাঠিয়াওয়াকে আরও মধুরতর করে তুলেছে। যেমন ঠাকুর হৃদয়ের সঙ্গে ঝগড়া করতে গিয়ে এমন গালাগালি উচ্চারণ করছে যেগুলো মুখে উচ্চারণ করা যাবে না। আমি কিন্তু সে গালাগালি শুনিনি এই কারণে মিশন সেই কথাগুলো আর বার করতে পারেনি। চিত্তানন্দের কথাতে আছে, চিত্তানন্দ একটা বই লিখেছিলেন, সেখানে ওই রামলাল দাদার অনুধ্যান বলে একটা প্রসঙ্গ আছে, সেখানে রামলাল দাদা বলছেন যে এমন নোংরা কথা ঠাকুর উচ্চারণ করছে সেগুলো মুখে উচ্চারণ করা যাবে না। হৃদয় বলছেন, ছি মামা, তুমি আমার মামা হয়ে এইসব কথা কী করে উচ্চারণ করছো? কিন্তু এই কথাটা তো বাদ দিয়ে দেওয়া হয়নি। ঠাকুর যে গালাগালি করেছেন এই কথাটা তো ঠাকুরের সেই অনুধ্যান থেকে বাদ দিয়ে দেওয়া হয়নি। বাদ দিয়ে দেওয়া হয়নি বলেই ঠাকুর আরও মধুর হয়ে উঠেছেন, অন্তত অনেক মানুষের কাছে, আমার কাছেও। তো দেখুন, স্বামীজি ছোটোবেলায় কত দুষ্টু ছিলেন। দুষ্টুমি করতে করতে গিয়ে মারধর এড়াতে গিয়ে আস্থা করে দাঁড়িয়ে পড়তেন। এবারে আমি স্বামীজির জীবনী থেকেই পড়েছি যে স্বামীজি এর বাড়িতে গেছে, ওই ঈশানের বাড়িতে, ছোটো থেকেই যাতায়াত করতো আর কি। ঈশানের বাড়িতে গেছে, গিয়ে সে ছোটোদের সঙ্গে সব ভাগ করে কী সব খাচ্ছে। হঠাৎ কী করেছে, নিজের মুখে একটা জিনিস কামড়ে সেই ঝুড়িতে আবার ফেলে দিয়েছে, দিয়ে বলছে, এই রে সব ইট হয়ে গেল, তোরা আর খেতে পারবি না, আমি একলাই খাবো এবারে। কত দুষ্টুই দেখুন। কিন্তু এইগুলো তো স্বামীজির জীবন থেকে বাদ দিয়ে দেওয়া হয়নি বলেই স্বামীজি এত মধুর।
তো এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যে ঠাকুর বলছেন যে মিষ্টির রুটি সোজা করেই খাও আর পাল্টে খাও, দুদিকেই মিষ্টি, সোজা করে খাও আর ব্যাকা করে খাও আর করে খাও, দুভাবেই মিষ্টি লাগবে। মিষ্টির রুটি যদি হয় তাহলে দুভাবেই মিষ্টি লাগবে, তেমনি ঈশ্বরের কথা যদি হয় তাহলে যেভাবেই খাও সেটা মিষ্টি লাগবে। শুধু ঈশ্বরের কথা নেই, ঈশ্বর কাছাকাছি বা সৎ কথা বা অকপট কথা যদি হয় তাহলে সেগুলোই ভালো লাগবে। দেখুন, একটা ছোট্ট বাচ্চা, সে যখন সবে জন্মেছে একটু একটু আদো আদো কথা বলতে শিখেছে, দেখুন তার কথাগুলো সব থেকে বেশি মিষ্টি লাগে। কেন? তার কথার মধ্যে কোনো কপটতা নেই, তার কথার মধ্যে কোনো রকম দুর্ভাবনা দুশ্চিন্তা নেই। সে অকপটভাবে আপনাকে ডাকছে, কোনো একটা আওয়াজ করছে, তার মুখের ভাবটা এত অকপট যে তার কথাটাই সব থেকে বেশি শুনতে ভালো লাগে একটা শিশু যখন কথা বলে, তার কারণ তার কথা বলাটা অকপট সম্পূর্ণ। তো আর একটা চলিত কথা আছে যে উল্টে এসো পাল্টে এসো পোঁদের তলায় পাঁচতলা। এই নিয়ে আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। আমার এই কথাটা তো অনেকের পছন্দ হবে না, এই পোঁদের তলায় পাঁচতলা বলেছি, ওই কথাটা উদাহরণটা কেন দিলেন, কিন্তু আমার এইসব উদাহরণ ভালো লাগে। সোজা কথা আপনাকে বলছি, অনেকের ভালো লাগতে না পারে, কিন্তু আমার ভালো লাগে। এই হাগা পোদ এইসব কথা উচ্চারণ করতে আমার কোনো রকম সংকোচ হয় না। কেন সংকোচ হয় না আমি তাই সে কথাই একটু পরিষ্কার করে বলবো। যে আমার বয়স যখন 8 বছর, সেই সময় আর্থিক অসঙ্গতির কারণে আমাদের, বিশেষ করে মা আর আমরা ভাই বোনেরা মামা বাড়িতেই থাকতাম। একটা ঘরেই আমাদের দেওয়া হয়েছিল, খুব বড় ঘর, সেই ঘরেতেই আমরা থাকতাম। এবং প্রত্যেক রবিবার বাবা আমাদের সঙ্গে থাকতেন না, বাবা কলকাতায় থাকতেন এবং প্রত্যেক রবিবার আসতেন। সেই বাড়ির সব জামাইরা রবিবার ওই মামা বাড়িতে আসতেন। মামা বাড়ি তখন কোটিপতি না, শুধু কোটিপতি, 3-4খানা ইন্ডাস্ট্রি মামা বাড়ির। তো যাই হোক, তো দুই জামাইয়ের গাড়ি ছিল না, আমার বাবার গাড়ি ছিল না, আর একজন জামাই তারও গাড়ি ছিল না, মেজো মাসি। আর বাকি জামাই তাদের সব গাড়ি, ছোটো জামাই, সেজ জামাই, অমুক জামাই, তাদের সব গাড়ি করে, তারা নিজেদের গাড়ি করে আসতো। এবারে দেখি একদিন, আমার তো 8 বছর বয়স, আমার বাবার সঙ্গে এবং ছোটদাদুর জামাই, তিনি ইঞ্জিনিয়ার, বিলেত ফেরত ইঞ্জিনিয়ার, তার সঙ্গে তুমুল ঝগড়া হচ্ছে, মারামারি হওয়ার উপক্রম। তো আমরা তো ছোটোরা তো ভয় পেয়ে গেছি, কিন্তু আমার বাবার মারামারিও তো হতোই, কিন্তু মারামারি হওয়ার আটকে যাওয়ার কারণ হচ্ছে আমার বাবা ছিলেন প্রচণ্ড শক্তিমান আর অসম্ভব তেজিয়ান। ও কাউকে ভয় পাবে না, এই খাঁইটা আমার মতন, মানে বাবার মতন আমার স্বভাব হয়েছে। রেগে গেলে বা অন্যায় দেখলে আমি কাউকে ভয় পাই না, কাউকে না। কোনো বিপদ আপদ মুখ হবে, যাই হবে, পুলিশ ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে আমাকে, ওসব ভয় আমার মধ্যে থাকে না। তো বাবা ছিল তো আরও কট্টর। তো ঝগড়াটা হচ্ছে যে বাবা কোনো কথা প্রসঙ্গে পোঁত কথাটা উচ্চারণ করেছে, সঙ্গে সঙ্গে ওই ইঞ্জিনিয়ার মানে জামাই, তিনি আপত্তি করেছেন, যে কঠোর আপত্তি করেছেন যে আপনি পোঁত কেন বললেন, পেছন বলতে পারলেন না। তো বাবা বললেন, কেন? আমার বাবা, ঠাকুরদাদা, কাকা, সবার কাছে আমি পোঁত কথাটা শিখে এসেছি, ঠিক আছে, কি আপত্তি কী এমন খারাপ কথা যে আমি বলেছি পোঁত? এই নিয়ে ঝগড়া দুজনে, এই নিয়ে মারামারি মানে হওয়ার উপক্রম। তো এবারে শুনুন, ওই মেসোমশাই কিন্তু বিবাহের পরে মামাবাড়ির পয়সায় 3-4 বছর বিলেতে গিয়ে পড়াশোনা করেছে এবং ইঞ্জিনিয়ারিং পাস করে তিনি এসছেন। এই হচ্ছে তার পরিচয়, আসল পরিচয়। তো তিনি কিন্তু নিজের পয়সায় ওই বিলেত যাননি, বিলেত গেছেন মামাবাড়ির পয়সায় এবং ওখানে ইঞ্জিনিয়ারিং পাস করে এসছেন আর কি। তো এবারে ওই জামাইয়ের চরিত্রটা শুনুন। আচ্ছা, কেন আমি এইসব মানুষকে পছন্দ করি না তার বেশি কারণ শুনুন। ওই জামাইয়ের মানে চরিত্রটা শুনুন এবারে। আমি মেসমশাই তো মাঝে মাঝে আমি ওদের বাড়িতে যেতাম আর কি। ও আমার মাসিমা, দিদি, আমার মা বড় ছিল,
শেষজি বলতো, শেষজিকে নিয়ে যেত বাড়িতে মাঝে মাঝে। এবারে গিয়ে ওখানে দেখি একদিন যে ওই মেসোমশাই চাকরকে নাম ধরে ডেকেছে। তো সে যাই বাবু বলেছে, বাস তাকে সে প্রচণ্ড বকাবকি, একদম মারে এই অবস্থা। কেন তোকে এতবার করে শেখাচ্ছি যাই বাবু বলবি না, যাই সাহেব বলবি, যাই সাহেব বলবি, যাই বাবু বলবি না, তুই কেন যাই বাবু বললি, যাই সাহেব বলতে পারলি না, এইভাবে বকাবকি করছি। তো তখন অত বুঝতাম না এইগুলো, কিন্তু এই কথা শুনেই দেখতাম মাসিমাও হাসছেন, আর ওর দুই ছেলে ছিল, দুই ছেলেরাও হাসাহাসি বাবার এই আচরণ দেখে। শুধু তাই না, কীরকম দেখুন কী স্লেভারি, সে 3 বছর বিলেত থেকে, সাধারণ গৃহস্থর ছেলে, মিডল ক্লাস, সে 3 বছর বিলেত থেকে এসে সে একটা কীটদাস হয়ে এসছে, সে সাহেব হয়ে গেছে এখন 3 বছর, সাহেবদের পথ চেটে সে এখন সাহেব হয়ে গেছে 3 বছরেতে। এবার শুনুন কত বড় নোংরা লোক সে। আমরা আরেকবার আমি ওই বাড়িতে গেছি, আমার ভাই বোনেরা, খুব কম যেতাম কিন্তু গেছি 2-4 বার। তো সেখানে গিয়ে ওর জামাই, ও বোধহয় উচ্চশিক্ষিত জামাই এসছে, আমার মেসোমশাইয়ের জামাই আর কি। তো ওর আমার ওই মাসুদ বোনের নাম ছিল শিবরানী, শিবরানীর বর এসছে, আমি দিদি বলতাম, আমার চেয়ে একটু বড় বয়সী। তো আসতে কী করলো জানেন, ওই ছোটো লোক মেসোমশাই আমাদের একটা ঘরে ঢুকিয়ে তালা দিয়ে দিল। কারণ আমরা আর্থিকভাবে একটুখানি পিছিয়ে পড়া, এখন আমাদের পরিচয় দিতে গেলে এইসব বলতে হবে, হয়তো তাদের পরিচয় দিতে হবে। তো পাছে আমাদের পরিচয় দিতে না হয় সেই জন্য একটা ঘরে ঢুকিয়ে আমাদের তালা দিয়ে দেওয়া হলো। এই হচ্ছে ওই চরিত্র। তো এইসব ছোটো লোকের কথায় পোঁদ আর তোরা পেছন বলে ভদ্র হয়ে গেলি, পোঁদ বলে অভদ্র হয়ে গেলি, আর পেছন বলে ভদ্র হয়ে গেলি, তো এই তো চরিত্র তোর। এই জন্য এই লোকগুণের কথাবার্তা আমি একদম সহ্য করতে পারি না। তুমি অকপট হও, সরল হও, সৎ হও, হয়ে তুমি কি একটা খারাপ কথা বলে ফেললে, গালাগালি একটা মুখে দিয়ে ফেললে, কিচ্ছু যায় আসে না, তাতে কিচ্ছু যায় আসে না, এটা সমাজের পক্ষে কোনো ক্ষতিকর নয়। কিন্তু তুমি চুরি জোচ্চুরি, লোককে হিংসে করছো, কপটতা করছো, এগুলো সমাজের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। এবারে দেখুন, এই হচ্ছে আমার মেসোমশাইয়ের ক্যারেক্টার। এবার আমার বাবার সম্বন্ধে একটুখানি শুনুন। আমার ঠাকুরদাদা ছিলেন অবধূত সন্ন্যাসী, তিনি 12 বছর সংসার ত্যাগ করে চলে গেছিলেন, এবং এলাহাবাদের আমরা তখন খুব অবস্থাপন্ন মানে জমিদার, এলাহাবাদে থাকতেন, বেরিয়ে চলে গেছিলেন। এবারে 12 বছর পরে ওনাকে খবর পাওয়া গেল, বাবার মুখ থেকে শোনা, যে উনি শ্রীলঙ্কায় আছেন। এবার ওনাকে শ্রীলঙ্কা থেকে বাড়িতে নিয়ে আসা হলো, এলাহাবাদের বাড়িতে। বাবার মুখে শুনেছি উনি কেউ কোনো দিন দেহ যাওয়ার আগে কয়েক বছর ছিলেন উনি ওই এলাহাবাদের বাড়িতে, কোনো দিন তাকে কখনো শুতে দেখেননি, উনি বসেই থাকতেন। আর আমাদের সাধুবাবা গুরুদেব বলেছিলেন উনি একজন অবধূত সন্ন্যাসী, আমার ঠাকুরদাদা সম্বন্ধে বলেছেন। তো আমার বাবা হচ্ছে সে অবধূত সন্ন্যাসীর সন্তান, ছোটো থেকেই সৎ, অকপট, অসম্ভব অকপট, সৎ। এবং বাবাকে কোনো দিন আমি আমার জ্ঞানত মানে আমি বেশি বাবার সঙ্গে মেশার সুযোগ পেয়েছি ফ্রম দি টিন এজ। তখন থেকে আমি দেখেছি বাবাকে কোনো দিন আমি কোনো সাধারণ নাটক নভেল পড়তে দেখিনি। এবং বাবা বলতেন যে আমি একটা বইয়ের প্রথম পাতা খুলে যদি বুঝতাম যে এই বই থেকে আমার কিছু পাওয়ার নেই, সঙ্গে সঙ্গে সেটাকে আমি আর দ্বিতীয় পাতা আমি পড়িনি কখনো। আমি নিজে কিন্তু দেখেছি বাবাকে এটা করতে। বাবাকে কখনো ওই সদ্গ্রন্থই পড়তেন, কথা মিলে পড়তেন, কাটিয়া ওমু হ্যান ত্যান সব, বেশিরভাগ বই বাবার বই বা কেনা বই, উপনিষদ ওমু, এতে বেদ বেদান্ত উপনিষদ এসব পড়তেন, চৈতন্য চরিতামৃত পড়তেন, এইসব পড়তেন। কিন্তু বাবাকে কখনো ওই মানে কোনো সাধারণ নাটক নভেল পড়তে আমি দেখিনি। আর একটা হচ্ছে বাবা বলতেন, দেখ আমি কখনো কিন্তু মিথ্যে কথা বলি না। তো বাবাকে এই ব্যাপারে আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম ভেতর যে কি হতে পারে যে একটা লোক কখনো মিথ্যে কথা বলে না। তো আমি মানে বাবার মারা যাওয়ার 1-2 বছর আগে পর্যন্ত, বাবা যখন মারা যান তখন আমার বয়স বোধহয় 26-27 কিছু হবে,
সেই টিনেজ থেকে 26-27 বছর আগে পর্যন্ত আমি একটা ধরে রেখেছিলাম যে একবার বাবাকে ধরবো যে বাবা একটা মিথ্যে কথা বলেছে, বাবাকে তখন বলবো যে বাবা তুমি এই তো মিথ্যে কথাটা বললে, কিন্তু আমি পারিনি। আমি অত চেষ্টা করবো বাবাকে কোনোদিন মিথ্যে কথা বলেছি এই কথা আমি কিন্তু বাবাকে মানে ধরতে পারিনি সেভাবে। তো দেখুন, এই হচ্ছে আমার বাবার চরিত্র। আর ওই হচ্ছে বিলেত ফেরত ইঞ্জিনিয়ারের চরিত্র, একটা স্লেভ, একটা অমানুষ। ওকে মানুষ বলতেই আমার সংকোচ হয়, ওই লোকটাকে, ওই ধরনের মানুষকে। তুই তোর আত্মীয়কে তোর জামাইয়ের কাছে পরিচয় দিতে হবে, তারা আর্থিক অসঙ্গতি তো থাকতেই পারে, আর্থিক সব আত্মীয় তোর মতন বিলেত ফেরত ইঞ্জিনিয়ার হবে, তাও তো তুই শ্বশুরবাড়ির পয়সা বিলেত ইঞ্জিনিয়ার হয়েছিস, হতে হবে, তার কি মানে আছে? তো তাহলে গরিব মানুষকে এবার ঘেন্না করবি? সেই জন্য কি আমি দেখেছি এই ওর মনোবৃত্তির জন্যে ও সমস্ত কলকাতার লোককেই যারা সাহেব সম্পন্ন মানে মনসম্পন্ন নয় তাদের ঘেন্না করতো, এবং সেটা ওর ছেলেরা দেখেছে। আমি দেখেছি 2 ছেলে কেউই ও বাবাকে শ্রদ্ধা করতো না, এতটুকু শ্রদ্ধা করতো না। এ তো হতেই হবে। তুমি যদি শ্রদ্ধার মতন তোমার স্বভাব না হয় শ্রদ্ধা করার মতো, কী করে শ্রদ্ধা আসবে? শ্রদ্ধা তো একটা মাটির ঢালা নয় যে হাতে কুড়িয়ে দিয়ে দিলাম, খানিকটা বালিও নয় মাটিও নয় যে কুড়িয়ে তোমার হাতে দিয়ে দিলাম এই নাও শ্রদ্ধা, এটা নয়। শ্রদ্ধা হচ্ছে অন্তরের জিনিস, শ্রদ্ধা হচ্ছে স্বভাবের জিনিস। শ্রদ্ধা তাকে করা যায় যে শ্রদ্ধা করার উপযুক্ত হয়, তাকে শ্রদ্ধা করার, শ্রদ্ধা করতে বাধ্য হবেন আপনি তাকে, তার যদি সেরকম চরিত্র হয়। আচ্ছা, এবারে দেখুন, আমি এই 10 মাস আগে একটা ঘটনা বলি। এই 10 মাস আগে আমি একটা চারাজিহাটে রায় মেডিকো বলে একটা খুব বড় মানে সংস্থা আছে, ওর একটা ব্রাঞ্চ খুলেছে। তো সেখানে আমি চিকিৎসা করতে গেছিলাম, মানে টেস্ট করতে গেছিলাম, কিছু সিটি স্ক্যান ফিট স্ক্যান সব করতে গেছিলাম। করতে গিয়ে আমি বাইরে বসে আছি, এমন সময় দেখি কাউন্টারে একজন ভদ্রমহিলা কাউন্টারে বসে আছেন। তিনি একজন বয়স্ক ভদ্রমহিলা রুগীকে, মানে কাউন্টারে বসে আছে একটা মেয়ে, অল্প বয়সী মেয়ে, সে ওই একজন রুগীকে, ভদ্রমহিলাকে উনি বলছেন যে আপনি এই ওষুধটা কালকে রাত্রে খেয়ে শোবেন এবং সকালে খুব ভালো করে পটি করে আসবেন। তো ভদ্রমহিলাকে ওই 2-3 বার বলার পরও ভদ্রমহিলা বুঝতে পারছেন না পটি কথাটা অর্থ কী। স্বাভাবিক, বয়স্ক লোক, তখনকার দিনের মানুষ, পটি বলতে কী বলতে চাইছে ও কিছুই বুঝতে পারছে না। তখন সেই কাউন্টারের মেয়েটি তাকে তিরস্কার করছে, পটি বুঝতে পারছে না বলে। সেই শুধু আমি উঠে গিয়ে বললাম, কী করছেন আপনি? আপনি ওকে বলতে পারছেন না যে ভালো করে পায়খানা করে আসবেন? আপনি কি পটিটাই বলতে হবে? আপনি পটি করে আসবেন, একটা বুড়ো আপনার দিদিমার বয়সী ভদ্রমহিলাকে বলছেন পটি করে আসবেন? আপনি বলতে পারছেন না যে আপনি সকালে ভালো করে পায়খানা করে আসবেন, এই ওষুধটা রাত্রে খেয়ে শোবেন বলে? এই কথা বলতে পারছেন না। এই হচ্ছে আমাদের অবস্থা। আমি এখন দেখেছি, আমি যে বাড়িতে থাকি তার বাড়ির সামনে দিয়ে স্কুলের বাচ্চারা সব যায়, মা বলছে এই মাসি গরু পটি করেছে, গরু পটি করেছে। এবার চিন্তা করে দেখুন, মানুষের গুয়ো পটি, কুকুর বিড়াল সব পটি, আর গরুর গোবর যে অতি পবিত্র জিনিস আমাদের কাছে, তারও ব্যাখ্যা আমি দিচ্ছি কেন পবিত্র। যে গরুর গোবরকে এখনও সারা ভারতবর্ষে ঘর স্যানিটাইজ করার জন্যে, বীজাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়। 80% এখনও পর্যন্ত ভারতবাসীরা এই গরুর গোবরকে ব্যবহার করে ঘরকে বীজাণুমুক্ত করে। বুঝতে পারছেন? গোবরকে আমরা পুজোতে ব্যবহার করি, গোমূত্রকে পুজোর করে ব্যবহার করা হয়। কেন? তার গুণটা এতখানি, ওটাকে পটির সঙ্গে তুলনা করা যায় না। গরুর পটি নয়। বাচ্চাটা ভুলেই গেল যে গোবর একটা পবিত্র জিনিস, সেটা তার মায়ের কাছ থেকে শুনলো না। সে শুনলো ওটা গরুর পটি, মানে আমারও পটি, কুকুরেরও পটি, বিড়ালেরও পটি, আর এটা গরুর পটি। চিন্তা করুন কী অবস্থায় গেছি আমরা, আমাদের কালচারটা কোন জায়গায় পৌঁছেছে। হ্যাঁ, আমরা পায়খানা বলতে ভুলে গেছি পটি। হোয়াট ইজ দিস ননসেন্স? পটি তো একটা ইংরেজি কথা। বল না গরুর গোবর, এটা বলতে পারছিস না? বলবি কোত্থেকে? তোর মা বাবাই শেখায়নি, তো বলবি কোত্থেকে? তো দেখুন, আজকে এই যে গোবরের যে অবদান, এই অবদানটা কিন্তু ভারতবর্ষের, এই ভারতবর্ষের প্রাচীন ভারত, হাজার হাজার বছর ধরে গোবরকে ব্যবহার করা হচ্ছে। তার কত গুণ! সে গাছের সার হিসেবে ব্যবহার হতে পারে, সে জ্বালানি হিসেবে ব্যবহার হতে পারে, সে স্যানিটাইজার হিসেবে ব্যবহার হতে পারে,
গরুর গোবর আর মূত্র থেকে এখন হাজার হাজার ওষুধ তৈরি হচ্ছে। ওই কুকুরের গু থেকে, বেড়ালের গু থেকে ওষুধ তৈরি হয়, না মানুষের পটি থেকে ওষুধ তৈরি হয়? গরুর গোবর থেকে, গরুর মূত্রকে এখন স্যানিটাইজার হিসেবে সারা পৃথিবীতে ব্যবহার করছে, স্যানিটাইজার হিসেবে। এটা ভারতবর্ষের আবিষ্কার। তো সারা পৃথিবীকে এই যে ভারত এই যে একটা গরুর গোবরকে যেই শুদ্ধ পবিত্র স্থানে রেখে গেল, তার এত গুণাগুণ, এটার জন্য সারা পৃথিবীর এই ভারতবাসীর কাছে বা এশিয়া দেশের কাছে বা যেসব দেশে এইসব ব্যবহার করে তাদের কাছে কৃতজ্ঞ হওয়া উচিত। তাদের কাছে কৃতজ্ঞ হওয়া উচিত যে এত গুণের জিনিস এরা তো প্রাচীন লোকেরাই আবিষ্কার করেছে। যে মানুষের পটি, মানুষের গু, কুকুরের গু, বেড়ালের গু, এটা এই গরুর গুয়ের সঙ্গে, গরুর গোবরের সঙ্গে তুলনা করা চলে না।